সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলকে যে যেখানে থাকো না কেন তোমাদের সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা, দোয়া ও আশীর্বাদ থাকলো। আজকে যে বিষয়ে তোমাদের আলোচনা করতে যাচ্ছি সেটা রসায়নের প্রথম অধ্যায়, নবম এবং দশম শ্রেণী স্কুল লেভেলের ছাত্র ছাত্রীদের জন্য। তোমাদের প্রথম অধ্যায় সেটা হলো কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের ধারণা। রসায়নের ধারণায় প্রথম অধ্যায়ে তোমাদের বলা হয়েছে, তোমরা বইটা হাতে পাওয়ার সঙ্গে তোমাদের কতগুলো প্রশ্ন, রসায়ন বিষয়টা কি, এটা পড়লে কি উপকার লাগবে এবং এটা কিভাবে বুঝতে পারবে এটা রসায়ন বিষয়। তো এই অধ্যায়ে তোমরা পড়লে যা যা উপকৃত হবে সে সম্বন্ধে একটা গ্রাফ আমরা করি। মনে করো একটা ফিল্ড, একটা মাঠ, এই মাঠটা চারিদিকে আরো ছোট ছোট কিছু মাঠ আছে, ফিল্ড আছে বা সমপরিমাণ ফিল্ড আছে। তো এই ক্ষেত্রের সঙ্গে এটা সম্পর্ক কি এবং এই সম্পর্ক স্থাপনে কি কি সতর্কতা অবলম্বন করা লাগবে এবং এর গবেষণা বা অনুসন্ধান করতে কি কি সতর্কতা অবলম্বন করবে এবং পরিশেষে কি ফলাফল পাওয়া যাবে, ফলাফল পাওয়ার পর এই গবেষণা থেকে কি কি প্রাকৃতিক এবং বাস্তব জীবনে কি কি উপকার লাগবে সে সম্বন্ধে ধারণা আমরা পাবো এই অধ্যায়টা পাঠ করলে। তো দেখো, প্রথমে আছে রসায়নের পরিচিতি। রসায়নের পরিচিতি বলতে বোঝাচ্ছে যে ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের পরিচিতি, কেমন করে প্রথমে রসায়ন আমরা পরিচিতি লাভ করব। তা আমরা একথা বলতে পারি, পৃথিবী সৃষ্টির প্রথম থেকে এই বিষয়টার অধ্যয়ন শুরু হয়, অর্থাৎ এই বিষয়টা জন্মলাভ করে পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে। যেদিন থেকে মানুষ পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন উৎপন্ন করা শুরু করলো এবং যেদিন মানুষ মাটি পুড়িয়ে হাঁড়ি পাতিল ইত্যাদি বানানো শিখলো, সেদিন থেকে মূলত এই রসায়ন সাবজেক্টের উৎপত্তি, রসায়ন বিষয়ের উৎপত্তি। রসায়ন বিষয়ের আরেকটা বিষয় আছে, সেটা হলো ন্যাচারাল সায়েন্স। কেমিস্ট্রি ইজ দ্য ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক রসায়ন, অর্থাৎ প্রকৃতিকে পরীক্ষা নিরীক্ষা, প্রকৃতির আলোচনা পর্যালোচনা এবং প্রকৃতির সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়বস্তু। তো এই রসায়ন বিষয় একটা প্রাকৃতিক বিজ্ঞান। এর সঙ্গে আরও প্রাকৃতিক বিজ্ঞান আছে, যেমন পদার্থবিজ্ঞান, গণিত, তারপরে মাইক্রোবায়োলজি, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ইত্যাদি সবই হলো প্রাকৃতিক বিজ্ঞান। এই প্রাকৃতিক বিজ্ঞান এবং রসায়ন এই প্রত্যেকটি বিষয়ের সঙ্গে তারা প্রভৃতি বিষয়ের সঙ্গে এরা খুব সম্পর্কিত। তো আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আদিম যুগের মানুষেরা তারা ওই যে কতগুলো সস্তা ধাতু, যেমন কপার, রূপা অর্থাৎ সিলভার, লেড, টিন এবং লেড, সীসা, এই স্বল্পমূল্যের ধাতুগুলো থেকে তারা অনেক কিছু মূল্যবান জিনিস বানবার চেষ্টা করছিল, বিশেষ করে সোনা। তাদের কাছে সোনা, এই গোল্ড, এটা ছিল সবচেয়ে প্রথম ব্যবহৃত ধাতু। এবং পরবর্তীতে 3500 খ্রিস্টাব্দ, 3500 অব্দে তখন ওই যে তারা কপার এবং টিন এই দুটোকে গলিয়ে তরল করে
তরল করে কঠিন করে ব্রোঞ্জ উৎপন্ন করে, এই ব্রোঞ্জ উৎপন্ন করার পর, তামা বা ব্রোঞ্জ উৎপন্ন করার পর এদের দ্বারা তারা পাখি শিকার করা, বিভিন্ন তৎকালীন যন্ত্রপাতি আবিষ্কার করা, এই ব্রোঞ্জ থেকে তারা আবিষ্কার করে। এবং এইটাই আগেকার যুগের প্রথম এই অ্যালয় বা সংকর, এই আবিষ্কারটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়। এবং তখন তারা এই ব্রোঞ্জ দিয়ে অনেক কিছু মূল্যবান জিনিসপত্র তারা তৈরি করতে সমর্থ হয়। এরপরে 380 বা 460 খ্রিস্টাব্দে লুসিপাস এবং ডেমোক্রেটাস তারা বলল যে পদার্থের মধ্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যে কণাগুলোকে ভাগ করা যায় না, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। পরবর্তীতে ভারতের কিছু দার্শনিক তারাও এটাকে সমর্থন দেন এবং এটা নাম দেন তারা অ্যাটম। অ্যাটম প্রথমে নামটা হয়নি, অ্যাটমের নামের উপরে এটা নাম ছিল আগে অ্যাটোমিয়া। অ্যাটোমিয়া শব্দের অর্থ হলো ইয়ে হলো নট, আর টিমিনিয়া হলো টু কাট, অর্থাৎ যেটাকে ভাগ করা যায় না, কাটা যায় না, এইরকম একটা ক্ষুদ্র জিনিস। তো এই ক্ষুদ্র জিনিসটাকে তারা বলল এটাকে ভাঙ্গা যাবে না, কাটা যাবে না, এত ক্ষুদ্র জিনিস। এবং পরীক্ষা করে পরবর্তীতে বৈজ্ঞানিকের রাদারফোর্ড এবং বোর বিশেষ করে গবেষণা করে দেখা গেছে যে হাইড্রোজেন পরমাণুর যদি 1000 কোটি যদি পাশাপাশি রাখা হয় তাহলে 1 সেন্টিমিটার মাত্র লম্বা হয়। এটা পরবর্তী আবিষ্কার, তখনকার এগুলো আবিষ্কার ছিল না। তা যাই হোক, এত ক্ষুদ্র জিনিস। তো এটা এই ভারতের দার্শনিকরাও তারা এটাকে সমর্থন দেয়। প্রায় 100 বছর পরে অ্যারিস্টটল বলল যে না, প্রত্যেকটি পদার্থ নির্বিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত, অর্থাৎ এই কণাগুলোকে ভাঙ্গা যাবে। এটা পরবর্তীতে কিন্তু পরীক্ষা নিরীক্ষার কোনো প্রমাণ করতে পারে নাই। কিন্তু অ্যারিস্টটলের এই আবিষ্কারের পর, এই কথার পর, তখনকার দার্শনিকরা অ্যাটম সম্পর্কে তাদের ধারণাটা স্তিমিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। কিন্তু যখন দেখা গেল যে না, ওনার ধারণাটা ঠিক না, তখনকার লোক মনে করত পদার্থ হইল আগুন, পানি এবং বাতাস সমন্বয়ে পদার্থ গঠিত। কিন্তু পরবর্তীতে ব্রিটিশ বিজ্ঞানী স্কুল শিক্ষক জন ডাল্টন, উনি এই পরমাণু সম্বন্ধে অনেকগুলো তথ্য দেন এবং এই ডাল্টনের পরমাণুবাদ এটা পরমাণু গবেষণায় অনেক উন্নত লাভ করে। এবং উনি বললেন যে পদার্থ বা পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অর্থাৎ যেটা হলো ভরের আবিনাশাবাদ সূত্র, ইনি এটা আবিষ্কার করতে সমর্থ হন। এবং এই ডাল্টনের পরমাণুবাদ থেকে রাসায়নিক সংযোগ সূত্র এটা অনেকগুলো প্রমাণ করা যায়। তো যাই হোক, পরবর্তীতে বৈজ্ঞানিকরা এই পরমাণু গবেষণা করার পরে রাদারফোর্ড এবং বোর এটার অনেক কিছু তথ্য তারা দিয়েছেন। এখানে সম্বন্ধে আলোচনা করার তোমাদের কোনো উপায় নাই, তো বড় হলে পরবর্তী ক্লাসে জানতে পারবে। কিন্তু মধ্যযুগীয় মুসলিম দার্শনিকগণ তারা এই বিশেষ করে স্বল্প মূল্যের কতগুলো পদার্থ, যেমন সীসা, লেড এবং টিন, এগুলো থেকে তারা সোনা, কৃত্রিম সোনা তৈরি করার চেষ্টা করছিল। এবং তারা এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করতেছিল গাছগাছার নির্যাস থেকে, যে মানুষের আয়ু এগুলো খেলে যেন বৃদ্ধি করা যায়। কিন্তু পরবর্তী তার সফল হয়নি। সফল না হইলেও এগুলো গবেষণা রসায়নের জন্য যথেষ্ট উপকার হয়েছে। তৎকালীন এই চর্চাগুলোকে, এই রসায়ন চর্চা, তারা এগুলো লিপিবদ্ধ করে রাখত। এই রসায়নিক চর্চাকে যারা চর্চা করতো তাদেরকে বলা আলকেমি। এই আলকেমি যারা, এদেরকে আলকেমি বলা হতো, এবং যারা চর্চা করতো তাদেরকে আলকেমিস্ট বলা হতো। এই আলকেমি বা আলকেমিস্ট কিমিয়া শব্দ থেকে আসছে। কিমিয়া হলো মিশরের এক ধরনের কালো মাটি, এই কিমিয়া থেকে কেমিস্ট্রি। অতঃপর এই কেমিস্ট্রি
তখনকার মধ্যযুগের আরেক মুসলিম দার্শনিক জাবির ইবনে হাইয়ান, ইনি এই রসায়ন সম্বন্ধে গবেষণা শুরু করেন, কিন্তু ওনার কোনো প্রত্যক্ষ কোনো এই ধরনের কোনো জ্ঞান না থাকাতে উনি এটা আবিষ্কার করার সমর্থ হয়নি। পরবর্তীতে বৈজ্ঞানিক ল্যাবোসিয়ে এবং স্যার ফ্রান্সিস বেকন, আর্কিমিডিস এরা পরবর্তীতে রসায়ন শাস্ত্রে অগ্রসর গবেষণা শুরু করেন এবং তারা অনেকগুলো গবেষণা রসায়ন শাস্ত্রে দেওয়ার পর যে সংজ্ঞাটি দাঁড়ায়, যে শাস্ত্র বা যে বিজ্ঞান পাঠ করলে পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন সম্বন্ধে জানা যাবে, সেটা হলো রসায়ন। এবং তারা আরও গবেষণা করে দেখা গেছে যে যেমন আম টক, সেখানে অনেক অ্যাসিড থাকে, বিশেষ করে সাকসেনিক এবং মেলিক অ্যাসিড। যখন এই মেলিক অ্যাসিড এবং সাকসেনিক রাসায়নিক পরিবর্তনে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়, তখন এটা মিষ্টি হয়ে যায়। আবার এই মম, কেরোসিন বা প্রাকৃতিক জিনিস, এগুলো হাইড্রোকার্বন, এগুলোকে বায়ুতে জ্বালাইলে সেগুলো কার্বন ডাইঅক্সাইড, তাপ ও আলো উৎপন্ন করে। অনুরূপভাবে আমাদের খাদ্যদ্রব্যে অ্যাসিডিটি স্টোমাকে সৃষ্টি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, সেগুলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এই অ্যাসিডিটিকে প্রশমন করা যায়। তো মূলত পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন, এটা হলো রসায়ন শাস্ত্রের মূল জিনিস। এই রসায়ন শাস্ত্রের, রসায়ন বিজ্ঞানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অত মানুষের চাহিদা, সার, কীটনাশক ওষুধ, ওষুধপত্র, তারপরে রঙিন জাতীয় জিনিস, কাপড় চোপড়, লোহায় মূর্ছা পড়া ইত্যাদি সব কিছুই রসায়ন বিষয়ের অন্তর্ভুক্ত। রসায়ন অধ্যয়ন করলে এই সমস্ত বিষয়ে কিছুটা উপলব্ধি করা যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে এর ক্ষেত্র, স্কোপস অফ কেমিস্ট্রি, এগুলো সম্বন্ধে আলোচনা করা যাবে। ধন্যবাদ সকল।